নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আমি সুস্মিতা আর আমার পেজ আজকের ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর ঘড়িতে বাজে হচ্ছে 3:30 মতো। আমি আর তোমাদের দাদা এসে পৌঁছে গেছি হচ্ছে শিয়ালদা স্টেশনে। তোমরা হয়তো ভাবছো এত সকালবেলা শিয়ালদা স্টেশনে কি করছি, কোথায় বা যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি ঘুরতে। আর কোথায় যাচ্ছি, সারাটা দিন কি করলাম, কোথায় কিভাবে এনজয় করলাম, সবই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এটা কিন্তু আমরা একদিনের ট্রিপেই যাচ্ছি, মানে সকালবেলা ভোরবেলা বেরোচ্ছি, আবার রাতের বেলা বাড়ি চলে আসবো। তো চলো আস্তে আস্তে এবার শিয়ালদা স্টেশনের ভেতরে যাওয়া যাক। আর প্রথমে শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকেই আমি দেখছিলাম যে নর্থের দিকে ট্রেনগুলো কোথা থেকে ছাড়ে, কেননা আমরা নর্থের দিকে যাব আর নর্থের দিকে গিয়ে আমাদের ট্রেনের টিকিটটা কাটতে হবে। এর মধ্যেই দেখতে পেলাম যে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে হচ্ছে নামখানা লোকালের ট্রেন, 4টের সময় ট্রেন রয়েছে। তো ওখানে গিয়ে দেখি পুরো চারদিকে সব কিছুই বন্ধ, কত মানুষ ওখানে শুয়ে আছে, মানে অপেক্ষা করছে সকালবেলা ট্রেন ধরবে বলে। এই দেখো তোমাদের দাদাও টিকিট কাউন্টারে চলে গেছে, টিকিট কাউন্টারে গিয়ে আমাদের দুজনের জন্য নামখানা স্টেশনে যাব বলে ট্রেনের টিকিটটা কেটে নিচ্ছে। মাত্র 25 টাকা করে ট্রেনের টিকিট কেটেই আমরা উঠে পড়লাম হচ্ছে নামখানা লোকালে। এই দেখো আকাশের চাঁদ মামা কী সুন্দর ঝলমল করে আমাদের আলো দিচ্ছে। যাই হোক, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, এবার উঠে পড়লাম হচ্ছে ট্রেনে। ট্রেনের কামরা মোটামুটি ফাঁকাই ছিল, যেহেতু ফার্স্ট ট্রেন ধরেই আমরা এগোচ্ছি, সেই জন্য খুব একটা ভিড় ছিল না। তো যাই হোক, এবার এগিয়ে যাই। কত নাম না জানা স্টেশনের মধ্যে দিয়ে এবার আমরা পাড়ি দেব হচ্ছে একদম শেষ প্রান্তে হচ্ছে নামখানা স্টেশনে। তাহলে চলো যাওয়া যাক। বাইরের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে নামখানা স্টেশনে পৌঁছে গেলাম, কখন যে 3.5 ঘন্টা অতিক্রম হয়ে গেল তা বুঝতেই পারলাম না, মানে বোঝাই গেল না। যাই হোক, নামখানা স্টেশনে এসে স্টেশন থেকে বাইরে বেরিয়েই আমাদেরকে প্রচুর টোটোওয়ালারা, মানে টোটো কাকুরা ছেকে ধরেছিল যে প্যাকেজিং করার জন্য, কিন্তু আমরা প্যাকেজে না গিয়ে একটুখানি হেঁটে মেন রাস্তায় চলে গেছিলাম হচ্ছে টোটো ধরবো বলে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু মেন রাস্তাতে এসেই টোটো ধরো। নামখানা থেকে মেন রাস্তার দূরত্ব পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। তোমরা যদি এই 2 মিনিটের রাস্তাটা পায়ে হেঁটে মেন রাস্তায় চলে আসো, তাহলে অনায়াসেই বাঁচিয়ে নিতে পারবে হচ্ছে 20 টাকা করে। যাই হোক, আমরা এবার অটোয় উঠে পড়েছি। আমাদের অটোতে ভাড়া পড়েছিল হচ্ছে পার হেড 40 টাকা করে। আর তোমরা যদি বাসে যাও, বাসে করেও কিন্তু বকখালি যাওয়া যায়। বাসে করে গেলে তোমাদের পার হেড ভাড়া পড়বে হচ্ছে 25 টাকা করে। আর যাওয়ার সময় আমাদের পড়েছিল হচ্ছে হাতানিয়া ও দোয়ানিয়া নদী। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটাই হলো হাতানিয়া দোয়ানিয়া নদী। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল। আর তাছাড়া বকখালি যেতে যেতে যে রাস্তাটা পড়েছিল সেটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। চারদিকে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। অপূর্ব লাগছিল কিন্তু দেখতে জায়গা।
লাস্ট আমরা পৌঁছে গেলাম হচ্ছে বকখালির বিচে। আমাদের যেখানে অটো নামিয়ে দিয়েছিল সেখান থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটেই আমরা পৌঁছে গেলাম হলাম বকখালির বিচে। আর বকখালির বিচে এসেই রং বেরঙের জিনিস দেখে আমার মনটা কিন্তু বেশ ভালো লাগছিল। মনে হচ্ছে যেন চারদিকে মেলা বসেছে, মেলায় যেরকম দোকান লাগানো থাকে আর রং বেরঙের জিনিস থাকে, এখানেও ঠিক সেই রকমটাই লাগছে। খেলনা, টুপি, ব্যাগ, খাবার, ঝিনুকের তৈরি জিনিসপত্র, কত কিছুই না আছে। যাই হোক, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হচ্ছে বকখালিতে। অ্যাট লাস্ট দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আই লাভ বকখালিতে। আর এখানে এসে আই লাভ বকখালিতে ফটোও তুললাম প্রচুর। তারপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, তার কাছে। আর এসে মনটা কিন্তু জাস্ট আমার ফুরফুরে হয়ে গেল, কেননা শীতকালে ফুরফুরে ঠান্ডা হাওয়া, তার সাথে উপরে মিঠে সূর্যের রোদ, কেমন লাগতে পারে তোমরাই জাস্ট ভাবো বন্ধুরা। আমার মনটা কিন্তু জাস্ট পাগল পাগল লাগছিল গিয়ে। আর চারদিকে সমুদ্রের পাড় ধরে দিগন্ত পার দিগন্ত হেঁটে যাওয়ার মজাটা কিন্তু জাস্ট ফাটাফাটি। তোমাদের এই সমুদ্রের পাড় ধরে হাঁটতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। আমার কিন্তু দারুণ লাগে। আর পুরো বকখালিটাতে আমি কিন্তু অনেকক্ষণ সময়ও কাটিয়েছিলাম। আমি তো সমুদ্রকে বেশ এনজয় করছি, তোমরাও চলো আমার সাথে সমুদ্রটাকে উপভোগ করো। বকখালির বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা বাইরে বেরিয়ে পড়লাম। আর আমার মনে হয়েছে দীঘার থেকে বকখালির বিচ অনেক বেশি পরিষ্কার, জলও অনেক বেশি পরিষ্কার। তোমাদের কার কার এটা মনে হয় আমাকে কমেন্টস করে জানিও। যাই হোক, বিচে সময় কাটিয়ে এবার টুকিটাকি জিনিসপত্র দেখতে দেখতে এবার আমরা আবার চলে যাব হচ্ছে টোটো স্ট্যান্ডে, কেননা এখানে চারদিকে সাইট সিন করতে গেলে তোমাদেরকে একটা টোটো রিজার্ভ করতে হবে। আর এখানে এক একজন এক এক রকম ভাড়া চাইবে, সেটাই তোমাদেরকে দরদাম করে নিতে হবে। আমরা অনেক টোটো দাদাদের সাথে কথা বলেছি, তারা কেউ 600, কেউ 650, কেউ 750, আবার কেউ 800 পর্যন্ত আমাদেরকে দাম দিয়েছিল ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারপর আমরা একটা কাকুর সাথে আমাদের আলাপ হলো, যার নাম হলো শ্যামল কাকু। আমরা তার এই অটো করে আমরা দুজনে ঘুরেছিলাম হচ্ছে এই বকখালির সাইট সিনটা। চলো উনি কি কি ঘোরাবেন তোমাদের সাথে দেখিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে যাচ্ছি সরাসরি হ্যান্ডি আইল্যান্ড। হ্যান্ডি আইল্যান্ড আপনাদের দেখাবো। হ্যান্ডি আইল্যান্ড দেখিয়ে আসবো কোথায়? বেনফিস মৎস্য বন্দরে। বেনফিস মৎস্য বন্দর থেকে লঞ্চ পরিষেবা আছে, ওই লঞ্চে আপনাদের 2 ঘন্টা সময় লাগবে। ওটা জম্বুদ্বীপের জন্য। জম্বুদ্বীপ থেকে ঘুরে এসে আবার আপনি উঠলেন ওই মৎস্য বন্দরে। আপনাকে নিয়ে এবারে যাব কার্গিল বিচে। কার্গিল বিচ থেকে ফিরে আপনাদের নিয়ে যাব কোথায়? ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জে ইংরেজ সাহেবের ঘর আছে পুরনো, মা গঙ্গার একটা মন্দির আছে, ওখান থেকে দেখিয়ে আপনাদের বাসটা তুলে দেবো। এবার যদি মৌসুনী আইল্যান্ডে যেতে চান তাহলে সেটা আবার 10 মাইল হয়ে পাতিবুনিয়া খেয়াঘাট, ওখান থেকে হয়ে মৌসুনী আইল্যান্ড পেরিয়ে আবার ওপারে টোটো ধরে আপনাকে যেতে হবে। আমি ডান দিকের উপরে আমার স্ক্রিনে শ্যামল মন্ডল কাকুর নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা ওখানে গেলে এই কাকুর সাথে অনায়াসে ঘুরতে পারো। খুব যত্ন সহকারে আমাদেরকে ঘুরিয়েছিল আর ভীষণই ভালো মানুষ। তোমরা চাইলে এনার সাথে কন্ট্যাক্ট করে খুব কম খরচে বকখালি পুরো ট্যুরটা করতে পারো। যাই হোক, এবার আস্তে আস্তে আমরা আমাদের প্রথম
টুরিস্ট স্পটের দিকে এগিয়ে যাচ্ছি, তার নাম হচ্ছে হেনরি আইল্যান্ড। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আর প্রথমে আমাদের ঢুকতে টিকিট কাটতে হয়েছিল 30 টাকা, দুজনের 10 টাকা করে, আর টোটো এন্ট্রির জন্য হচ্ছে 10 টাকা। আর ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হেনরি সাহেবের বাড়ি, উনি আগে এখানে বসবাস করতেন। হেনরি আইল্যান্ডের এন্ট্রি দিয়ে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে প্রচুর কটেজ তৈরি করা হয়েছে সাধারণ মানুষের থাকার জন্য। 2-3 দিনের জন্য কিংবা একদিনের জন্য শান্তিতে বা নিরিবিলিতে সময় তোমরা এখানে এসে কাটাতে পারবে। খুবই সুন্দর জায়গা, আর কটেজগুলোর নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। ম্যানগ্রোভ অরণ্যের সাথে নামকরণ করেই রাখা হয়েছে এই কটেজগুলোর নাম, যেমন সুন্দরী, গড়ান, গেওয়া, হেতাল কমপ্লেক্স। বকখালিতে এসে তোমাদের দাদা কিন্তু প্রথমে একটু নিরাশ হয়ে গেছিল, বলছিল বকখালিতে এসে কি গো বক দেখতে পেলাম না। তো হেনরি আইল্যান্ডে এসে বক দেখতে পেয়ে তোমাদের দাদা কিন্তু বেশ আনন্দ পেয়েছিল মনে একটু। তো যাই হোক, বক দেখে এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে হেনরি আইল্যান্ডের ভেতরে ঢুকবো বলে। হেনরি আইল্যান্ডে ঢোকার মুহূর্তটাই কিন্তু ছিল অসাধারণ। চারদিকেই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের সারি। প্রথমে সিমেন্টের সাঁকো দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, আর চারদিকে দেখতে পেলাম হচ্ছে ঘন জঙ্গল। চারদিকের এই সবুজ পাতাগুলোতে সূর্যের রোদ পড়ে একদম যেন ঝলমল করছিল, বেশ কিন্তু ভালো লাগছিল। আর তার সাথে সুন্দর সুন্দর পাখির ডাকও কিন্তু শুনতে পাচ্ছিলাম। আর ওখানে গিয়ে আমরা জানতে পারলাম এই জঙ্গলের মধ্যে রয়েছে নানান পরিযায়ী পাখি, শিয়াল, হরিণ, বক, লাল কাঁকড়া আর সাপ। এই যে দেখো, এবার যাব হচ্ছে কাঠের সাঁকো দিয়ে ভেতরের দিকে, বেশ ইন্টারেস্টিং। আর এই কাঠের সাঁকো দিয়ে একটু করে এগিয়ে যাওয়ার পরেই দেখতে পেলাম হচ্ছে লাল কাঁকড়া। আমরা কিন্তু বেশ অনেকগুলো লাল কাঁকড়া এখানে দেখতে পেয়েছিলাম। কাঠের সেতু পার করে যখন আরো এগিয়ে গেলাম তখন দেখতে পেলাম গাছটার শেপটা পুরো গুহার মতো হয়ে আছে, আর ওই গাছের গুহাটাকে ক্রস করে এবার আমরা পৌঁছে যাব হচ্ছে সমুদ্রের একদম কাছে। আর গিয়ে আমার প্রথমে একটাই জিনিস মনে হয়েছিল, যখন পুরীর চিল্কা হ্রদে গেছিলাম আর চিল্কা হ্রদ থেকে যখন গেছিলাম হচ্ছে গোল্ডেন সি বিচ, ঠিক সেই রকমই লাগছিল জায়গাটা, তার থেকে আরো অপূর্ব, আরো মায়াবী। তোমরা দেখো জায়গাটা কতটা সুন্দর। সূর্যের রোদ যখন জলের মধ্যে পড়ছিল তখন যেন জলটা পুরো সোনালি হয়ে একদম চিকমিক চিকমিক করছিল, অপূর্ব লাগছিল। কিন্তু জানো তো, বকখালি সুন্দরবনের একটি সুন্দর অংশ, যা দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে জুড়ে বিস্তৃত এবং বৃহত্তম ম্যানগ্রোভ বনের পশ্চিম প্রান্তে অবস্থিত। তো চলো এবার চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখি।
হেনরি আইল্যান্ড ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য বেনফিশে এসে গেলাম। এখানে প্রতিজনের এন্ট্রি ফিস 5 টাকা করে, আমরা দুজন ও টোটো সমেত 20 করে আমাদের দিতে হয়েছিল। এই বেনফিশ হলো পশ্চিমবঙ্গের মৎস্য বন্দর। এখানে জেলেরা ট্রলারে করে বিভিন্ন ধরনের নদীর মাছ ধরে আনে, যা রাজ্যের বিভিন্ন প্রান্তে পাইকারি হিসাবে রপ্তানি করা হয়। এখানে যে ট্রলারগুলো এসে থাকে সেই ট্রলারগুলোরও এক একটা আলাদা আলাদা নাম আছে, যাতে বুঝতে সুবিধা হয়। আর এই ট্রলারের পেছনেই ট্রলারের নামগুলো দেওয়া থাকে। যাই হোক, আর শ্যামল কাকু বলেছিলেন এখানকার লোকাল লোকেরাও নাকি এই মাছ ডাইরেক্ট কিনতে পারে না, সবাইকেই আড়ত থেকেই কিনতে হয়। প্রত্যেকটা মাছই এসে আড়তে যাবে, আড়ত থেকে তারপরে সাধারণ বাসিন্দারা কিনতে পারবে বা বাইরে রপ্তানি হবে। এখানে এসে এত মাছ দেখতে পেয়ে আমি যে কি করব আর কি না করব বুঝতেই পারছিলাম না। ইচ্ছা করছিল সব মাছ কিনে নিই, কেননা আমি মাছপ্রেমী মানুষ বাবা, আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর এত বিভিন্ন ধরনের মাছ, জ্যান্ত মাছ লাফাচ্ছে দেখতে পেয়ে মনে হচ্ছে যেন পুরো ট্রলারটাকেই কিনে নিয়ে বাড়ি চলে যায়। তোমরা ট্রলারগুলোকে একটু লক্ষ্য করলেই দেখতে পাবে ট্রলারের গায়ে গায়ে লেখা আছে তাদের নাম। এক্ষুনি একটা ট্রলার হয়তো চলে গেল, দেখতে পেলে নাম লেখা ছিল সোমা। যাই হোক, আর আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা ট্রলারেই আছে হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, কেননা পাশেই হচ্ছে বাংলাদেশের বর্ডার, যাতে খুব ইজিলি ডিনোট করা যায় কোনটা ইন্ডিয়ার ট্রলার আর কোনটা বাংলাদেশের ট্রলার। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাছ ধরার জাল। কি বড় বড় মাছ ধরার জাল! আমার কিন্তু পুরো ব্যাপারটাই ভীষণ ভালো লাগছিল, আসতে ইচ্ছা করছিল না। মাছের গন্ধ থাকলেও সেইগুলো কিন্তু কিছু মনে হচ্ছিল না, ইচ্ছা করছিল সব মাছ কিনে নিয়ে র্যাপ করে বাড়ি নিয়ে চলে যাই। এরপর বেনফিশ ঘুরে নিয়ে চলে গেলাম হচ্ছে জম্বুদ্বীপ যাব বলে। জম্বুদ্বীপে যেতে গেলে তোমাদেরকে লঞ্চে করে যেতে হবে, আর মাথা পিছু 150 টাকা করে ভাড়া লাগে। 15 থেকে 20 জন লঞ্চে ভর্তি হলে তবেই কিন্তু লঞ্চ ছাড়বে। আর পুরো জম্বুদ্বীপটা ঘুরতে সময় লাগে হচ্ছে 1 ঘন্টা মতো। তোমরা জম্বুদ্বীপে নামতে পারবে না, শুধু লঞ্চে করেই পুরো জায়গাটাকে তোমাদেরকে ঘুরতে হবে। কেন জম্বুদ্বীপে নামা যায় না সেটাও আমি তোমাদের সাথে একটু বাদে শেয়ার করে দেবো। যাই হোক, এখন লঞ্চে এসে গেছি। লঞ্চ অপেক্ষা করছিল যাত্রী যাতে ভর্তি হয় সেই জন্য। তারপর আস্তে আস্তে আমাদের লঞ্চ ছেড়ে দিল, আর লঞ্চে ওঠার পরেই কিন্তু তোমাদেরকে টিকিটটা কাটতে হবে। আমরা যে লঞ্চে করে জম্বুদ্বীপ ঘুরেছিলাম তার নাম ছিল হচ্ছে ময়ূরপঙ্খী। আমি জুতো খুলে একদম উপরে বসে গেছিলাম। উপরে নিচে 2 জায়গাতেই বসা যায়, আমরা উপরে বসেছিলাম কেননা দেখতে আরও বেশি ভালো লাগবে বলে চারদিকটা। আর আমাদের সাথে একটা পুরো ফ্যামিলি গেছিলো, যারা ছিল প্রচণ্ড হাসি খুশি। ওনারা খুব মজা করছিলেন, বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণই হাসি খুশি ছিলেন, গান বাজাচ্ছিলেন, নাচানাচি করছিলেন। সময়টা যে কিভাবে ক্ষণিকের মতো পাস হয়ে গেল তা বুঝতেই পারলাম না। আর চারদিকের সৌন্দর্যের কথা তো কিছু বলারই নেই, মানে একদম অতুলনীয়। চলো, আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে, আর এবার আমরা আস্তে আস্তে পাড়ি দেব হচ্ছে জম্বুদ্বীপের জন্য। তোমরাও দেখতে থাকো আর এনজয় করতে থাকো, কথা দিচ্ছি ভীষণ 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 ভালো লাগবে জায়গাটা, আর তোমাদেরও মনে হবে একবার হলেও এসে ঘুরে যাই। চারদিকে ম্যানগ্রোভ অরণ্যের সারি, আর তার মাঝখান দিয়ে আমরা বয়ে চলেছি হচ্ছে জম্বুদ্বীপের জন্য। আর এই ম্যানগ্রোভ অরণ্যের সারি কাটিয়েই আমরা যাব হচ্ছে সাগরে।
লাস্ট আমরা জম্বুদ্বীপের কাছাকাছি চলে এসেছি। তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম জম্বুদ্বীপে নামা যায় না, কিছু রেস্ট্রিকশান আছে সেই জন্য। তো এখন এই জেঠু আমাদের নৌকাটাকে মানে বোটটাকে নোঙর দিয়ে বেঁধে দিচ্ছে যাতে এটা আর এগিয়ে না চলে যায়। তারপরে ইনি আমাদেরকে জানাবেন যে কেন জম্বুদ্বীপে নামা যায় না। তো তোমরা সেটা শুনে নাও। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই জম্বুদ্বীপে কেন নামানো হয় না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আশপাশের দ্বীপ নদী নালা সম্বন্ধে। থার্ড পয়েন্ট একটু সুন্দরবন সম্বন্ধে। এই তিনটে পয়েন্ট নিয়ে কথা বলতে আমার সময় লাগবে 14 থেকে 15 মিনিট। তাহলে কি শুরু করব? ফার্স্ট পয়েন্ট, এই জম্বুদ্বীপে কেন নামানো হয় না। সুন্দরবন এলাকাতে ম্যানগ্রোভ গাছের কথা নিশ্চয়ই আপনারা আগে থেকেই জানেন। ম্যানগ্রোভ গাছটা যে কোনো একটা গাছের নাম কিন্তু ম্যানগ্রোভ গাছ নয়, অনেক প্রজাতির গাছ নিয়েই হয় ম্যানগ্রোভ গাছ। তাদের মধ্যে আছে পাইন, গোরান, গেওয়া, কেড়া, কেওড়া, কেয়া, হেতাল, গরান, সুন্দরী, বগড়া, এইসব গাছগুলোকে নিয়েই ম্যানগ্রোভ গাছ বলা হয়। এদের দু রকমের শিকড় আছে, একটাকে বলা হয় ঠেসমূল আর একটাকে বলা হয় শ্বাসমূল। কাণ্ড থেকে যে শিকড়গুলো বেরোয় সেইগুলোকে ঠেসমূল বলে, আর শিকড় থেকে এক্সট্রা একটা শিকড় বেরোয় সেইগুলোকে শ্বাসমূল বলে। এদের কাজ হচ্ছে সমুদ্র বা নদীর গর্ভ থেকে কোনো দিককে বাঁচিয়ে রাখার জন্য ওদের ওই শিকড়কে ওরা মাটিকে ধরে রাখেই বলে সুন্দরবন এলাকাতে যত বদ্বীপ অঞ্চল আছে গাছের জন্য বেঁচে আছে। 2008 সাল 26শে নভেম্বর বোম্বে তাজ হোটেল বিস্ফোরণ হলো। ঠিক তার আগে 40 থেকে 45 বছরেরও বেশি এই জম্বুদ্বীপে শুটকি মাছের কারবার হতো। টুরিস্ট পার্টিকে নামানো হতো। 120টা আদিবাসী সম্প্রদায় জম্মু ছেড়ে বসবাস করে। 144 ধারা করে এখানে নামা উঠা বসতি গায়ে কারবার সব কিছু তুলে দেওয়া হয়। তাহলে আপনারা ঘুরিয়ে আমাকে প্রশ্ন করবেন তিনটে কারণ কী কী। 1 নম্বর কারণ হচ্ছে যারা এখানে শুটকি মাছের গায়ে কারবার করতে তারা প্রত্যেক বছর বছর এই যে ছোট ছোট যে গাছগুলোকে দেখছেন এইগুলোকে ম্যানগ্রোভ গাছ, বাইন গাছ বলা হয়, এইগুলোকে সম্পূর্ণভাবে কেটে ফেলে দিয়ে শুটকি মাছের খামার তৈরি করতেন। খামার কথার অর্থ হচ্ছে যে যাতে শুটকি মাছ শুকানো হয়। এইভাবে যদি প্রত্যেক বছর বছর গাছ কেটে ফেলে দেওয়া হয়, গাছের গ্রোথ তো ঠিক সেইভাবে বাড়বে না। দেখা যাবে এই দ্বীপটা এক সময় সমুদ্রের তলায় তলিয়ে যাবে। দ্বীপ যদি সমুদ্রের তলায় তলিয়েও যায় তাতে সরকারি কোনো যায় আসে না, কারণ এখানে কোনো চাষযোগ্য জায়গা নেই, ঘরবাড়ি নেই, স্কুল নেই, কলেজ নেই, হাসপাতাল নেই। জম্মু যখন সমুদ্রের তলায় তলিয়ে যাবে, সমুদ্রের তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে ওই বকখালি, পাথুরিয়া আর মৌসুমী যেখানে চাষযোগ্য জায়গা আছে, ঘরবাড়ি আছে, স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, তাদের ক্ষয়ক্ষতি হবে। তাই সরকার ভেবেছিলেন ওই তিনটে দ্বীপকে বাঁচানোর দিন আগে জম্বুদ্বীপকে বাঁচাতেই হবে। ওরা যে গাছ কেটে ফেলতে হবে। দ্বিতীয় নম্বর কারণ হলো ওরা বিনা শুল্কে বিনা ট্যাক্সে চড়াইভাবে এখান থেকে টোলা লোড করে শুটকি মাছ পাচার করতো বাংলাদেশ, যেটাকে স্মাগলিং কারবার বলা হয়। তৃতীয় নম্বর কারণ হলো 2008 যখন পুরা দিনে পেপার পত্রিকাতে টিভিতে চারদিকে চাউর হচ্ছিল কলকাতার মধ্যে মাওবাদী বা সন্ত্রাসবাদী ঢুকিয়ে পড়েছে। কারণ 2008-এ বোম্বে তাজ হোটেল বিস্ফোরণ হয়েছিল। ওরা সম্পর্ক এসেছিল আরব সাগরের উপর। 1 থেকে 1.5 লক্ষ লোক শুটকি মাছ কাজের জন্য নিযুক্ত ছিল, প্লাস 120টা আদিবাসী সম্প্রদায় ছিল। ওদের হাট বাজার ওই বকখালি থেকে আসতো, টুরিস্ট পার্টি আসতো। তাহলে একটা নৌকোয় কত লোক এলো, কত লোক নামলো, কত লোক থাকলো আর কত লোক ঘুরে গেল তার কোনো হিসাব নিকাশ থাকতো না। 2-4 জন ইয়ং ছেলে তারা হয়তো মাওবাদী বা সন্ত্রাসবাদী বকখালি লোকালিটির মাঝখানে না থেকে জম্মুর ফার্স্ট রাতে জম্মুতে এসে হাজির হলো। সারাদিন ভোর এখানে বিনা ঝঞ্ঝটে থাকলো। রাত্রিবেলা তো খেয়া নৌকো চলে না, যে কোনো একটা জেলে নৌকো ধরে মাত্র 45 মিনিটের রাস্তা হচ্ছে বকখালি। ওখানে গিয়ে সম্ভাব্য আমাদের এই সুন্দরবন এলাকাতে কিংবা রাইটাসের উপরে জঙ্গি হানা হানতেই পারে। এই তিনটে কারণ দর্শিয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে 144 ধারা করে এখানে নামা উঠা বসতি গায়ে কারবার সব কিছু তুলে দিলে কী হবে। ডক্টর আম্বেদকরের লেখা সংবিধান মেনেই ভারতবর্ষ চলে। কাকেও বাস্তুচ্যুত করে দেওয়া, কারো আইন কাম বন্ধ করে তা যাবে না, তার দিকে পুনর্বাসন দিতেই হবে। সেই বিধি মেনে 34 বছরের বামদত্ত সরকার তারা চিন্তা ভাবনা কী করেছিল, ওই যে 120টা আদিবাসী সম্প্রদায় ছিল তার দিকে সাগরে ফিসল্যান্ডের জায়গার উপরে 120
জেঠু তো কি সুন্দরভাবে আমাদের পুরো কথাটাই বুঝিয়ে দিল। আর আমার এই সোজাসুজি ম্যাঙ্গ্রোভ অরণ্য হলো মৌসুমী দ্বীপ, তার পাশে বঙ্গোপসাগর যা পাতিমুনিয়া ও মৌসুমী দ্বীপকে আলাদা করে দিয়েছে, আর আমার বাম দিকে হলো জম্বুদ্বীপ অবস্থিত। তো বুঝতে পারলে পুরো জায়গাটাকে। আর এই জম্বুদ্বীপের ম্যাঙ্গ্রোভকে আর দ্বীপকে বাঁচানোর জন্য এবং শুটকি চাষ ও বেশি জনবসতি আটকানোর জন্যই এখানে লোক নামা নিষিদ্ধ করা হয়েছে। আমরা এবার আবার আস্তে আস্তে পাড়ের দিকে ফিরে আসছি, আর ফিরে আসার সময় দেখতে পেলাম হচ্ছে কার্গিল বিচ। একটু বাদেই আমরা আবার সেই জায়গাটাতে যাব, একদম কাছ থেকে দেখব। এটা তো লঞ্চ থেকে দেখছি, আরও কাছে গেলে জায়গাটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। জম্বুদ্বীপের যাত্রা তো আমাদের শেষ, আমরা পৌঁছে গেলাম হচ্ছে একদম পাড়ে। এবার আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের পরের গন্তব্যস্থলে, যার নাম হচ্ছে কার্গিল বিচ। লঞ্চ থেকে নেমে আবারও উঠে পড়লাম হচ্ছে টোটোতে, কেননা আমাদের কাকু আমাদের জন্যই দাঁড়িয়েছিল, আমাদেরকে নিয়ে চলে যাবে হচ্ছে কার্গিল বিচে। কার্গিল বিচে যাওয়ার সময় পুরো জায়গাটাতেই দেখতে পেলাম হচ্ছে শুটকি মাছের আড়ত, মানে এখানে শুটকি চাষ করা হয়। আর শুটকি চাষের প্রধান সময় হচ্ছে শীতকাল, কেননা শুটকি মাছ যে চাষ করা হয় বা শোকানো হয় শীতকাল ছাড়া সেটা প্রপারলি হয় না। গরমকালে মাছ পচে যায়, আর বর্ষাকালেও মাছ পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য শীতকালে প্রপার রোদ্দুর এবং সব কিছু ঠিকঠাক থাকে বলে শুটকি মাছের জন্য উপযোগী সময় হলো শীতকাল। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম হচ্ছে কার্গিল বিচে। ওই যে উপর থেকে নিচে দেখা যাচ্ছে সমুদ্র, আর এখানে এসে আমার ওল্ড দীঘার কথা মনে পড়ে যাচ্ছে ওই বোল্ডারগুলো দেখে। এই বোল্ডারগুলোতে বসে তোমরা খুব ভালো সময় এখানে নিরিবিলিতে কাটাতে পারো, খুবই সুন্দর জায়গাটা কিন্তু। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু শুটকি মাছের চাষ করা হয়, সেই জন্য এখানে চারদিকে শুটকি মাছেরই গন্ধটা বেশি পাওয়া যাচ্ছিল। তো চলো এবার আমার সাথে ঘুরে দেখো এই কার্গিল বিচটা পুরোটা। আর তাছাড়াও এখানে সূর্যোদয় ও সূর্যাস্তটাও তোমরা ভালোভাবে কিন্তু উপভোগ করতে পারবে। কাকুর কাছ থেকে জানতে পারলাম আমরা যে এখানে নাকি প্রচুর পরিমাণে বালিও চুরি হয়। অনেক কথা তো বলে নিলাম, চলো এবার সমুদ্রটাকে উপভোগ করা যাক। কার্গিল বিচ ঘুরে এবার এগিয়ে যাচ্ছি হচ্ছে ফেরজারগঞ্জ সাহেবের বাড়ির দিকে, আর ওখানে গিয়ে জেনে নেব ওখানকার হিস্ট্রি। আর ওখানে পৌঁছে প্রথমেই পড়েছিল একটা মা গঙ্গার মন্দির হলেও এটা নাকি খুব জাগ্রত মায়ের মন্দির। নিচে মনসা, তারপরে মণি, আস্তিক মণি, এখানেও একজন মণি গঙ্গা ভগীরথ আছে। নাম কি সেইগুলোই তো জানি না। এইটা তো গণেশের মতো মুখ, গণেশের মতো। এটা ভগীরথ, গণেশের এটা গণেশ। কোনটা ভগীরথ কোনটা এই গণেশ? যে এই যে শাঁখ বাজিয়ে এই যে গঙ্গাকে ডেকে নিয়ে আসছে, ওটা ভগীরথ। ভগীরথ। ও, আর গণেশ তার পাশে, তার পাশে গণেশ, এইদিকে লক্ষ্মী আর কলা গাছ। হ্যাঁ। এইটা মনসা, এই যে মাথার উপরে সাপ। মনসা, তাহলে মাঝখানেরটা কি? এই মাঝখানেরটা মনে হয় শীতলা টিতলা, শীতলা হবে, মা শীতলা। ওই ধারে ওই ধারে তো, ও আচ্ছা এইটা, এইটা একটা আছে। ওই কোণে তো কার্তিক, কার্তিক। এই কোণে, ওই কোণে আবার মনে হয় ব্রহ্মা। হ্যাঁ, বিষ্ণু, ব্রহ্মা আর বিষ্ণু দুজনেরই জোটা। মহেশ্বর ওপরে রেখেছে, ঠিক আছে। আর কি কি আপনি বলে দিন। এইটা ফেজার সাহেবের বাড়ি একটাই আছে। আচ্ছা, হ্যাঁ, আর ওইদিকে একটা সমুদ্রে গর্ভে চলে গেছে, ভেঙে বিলীন হয়ে গেছে, আচ্ছা। দেখছেন।
আর এই যে ওয়াচ টাওয়ারটা, ওইটা যে ভাঙাটা পড়ে আছে, হ্যাঁ ওইটা ভাঙা ধ্বংসস্তূপ একটা পড়ে আছে দেখুন। ওই ভাঙা ধ্বংসস্তূপটা ফেজাজ সাহেবের পুরনো বাড়ি। ওটা পুরানো বাড়ি। এর নিচে বহুদূর পর্যন্ত বাস স্ট্যান্ড ছিল। তারপরে এই যে আপনার দেখছেন এই যে এখানকার টাওয়ার, ওয়াচ টাওয়ার ছিল একটা, ভেঙে পড়ে গেছে। আচ্ছা। আর এই ফেজাজ সাহেবের একটা ঘর বাড়ি আছে। বাহ। ফেজাজ সাহেবের বাড়িটা দুর্দান্ত। ভুতুড়ে বাড়ি পুরো। এখন ভুতুড়ে বাড়ি তো হবেই, কেউ না থাকে। আমি এখানে এসে আরও জানতে পারি লেফটেন্যান্ট আন্ড্রু ফিশার দক্ষিণ 24 পরগনায় এই জায়গাটি আবিষ্কার করেন, আর তারই নাম অনুসারে এর নাম হয়েছিল ফ্রেজারগঞ্জ। বাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর জায়গাতেই তৈরি, কিন্তু রাতের বেলা আসলে এখন পুরো গা ছমছমে ভাব কিন্তু লাগবেই লাগবে। ফেজাজ সাহেবের একটা ছবিও তোমরা এই বাড়ির গায়ে অঙ্কিত অবস্থায় দেখতে পাবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাইডে ওনার একটা ছবি আঁকা রয়েছে। ফেজাজ সাহেবের বাড়ি দেখে তারপর আমি চলে এলাম হচ্ছে কিছু কেনাকাটা করতে। আর মাছের জায়গায় গেছি, আর মাছ কিনবো না তাই কি হয় বলো? আর তোমাদের দাদা তো আমার ওপর খোঁচে বোম, কেননা শুটকি মাছ কিনছি বলে। ও একদম গন্ধ পছন্দ করে না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য দোকানে ঢুকে আমি একটু শুটকি মাছ কেনাকাটা করে নিলাম। কিনেছিলাম হচ্ছে লোটে শুটকি, চিংড়ি শুটকি আর ইলিশ শুটকি। মাছের আড়তটাতে ঢুকেই আমি কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটা বুঝতেই পারছিলাম না, কিন্তু যাই হোক তারপরেও আমাকে ওনারাই সাজেস্ট করলো যে এইগুলো নিয়ে যান, খুব ভালো খেতে হবে। সেই অনুযায়ী আমি ইলিশ শুটকি, চিংড়ি শুটকি আর লইটা শুটকি নিয়ে নিয়েছিলাম। কেনাকাটা করে আমার মন কিন্তু খুশি হয়ে গেছিল, আর তোমাদের দাদার পকেট আমি ফাঁকা করেছিলাম, এটাতেও আমার কিন্তু মনটা বেশ খুশি হয়েছিল। আর দামগুলো তো তোমাদের বলাই হলো না। ইলিশ মাছের শুটকিটার দাম নিয়েছিল 100 টাকা, লোটে শুটকিটার হচ্ছে 200 নিয়েছিলাম 80 টাকা, আর চিংড়ি শুটকির প্যাকেট ছিল 40 টাকা। যাই হোক কেনাকাটা করে এবার আমরা চলে যাব হচ্ছে মৌসুমী দ্বীপের দিকে। আর মৌসুমী দ্বীপে যাওয়ার জন্য আমরা 10 মাইল রাস্তা দিয়ে পাতিমুনিয়া ফেরিঘাটে পৌঁছে যাব। পাতিমুনিয়া ফেরিঘাটে গিয়ে ফেরি করে আমাদের মৌসুমী দ্বীপ যেতে হবে। পাতিমুনিয়া ফেরিঘাট পর্যন্তই কাকুর সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল, ওখানেই উনি আমাদেরকে যত্ন সহকারে নামিয়ে দিলেন। তারপরেই আমরা কাকুকে বাই বাই বলে আমরা রওনা দিলাম হচ্ছে মৌসুমী দ্বীপের দিকে। ভীষণ ভালো ঘুরিয়েছেন। আপনার নাম্বার আমি দিয়ে দেবো আমাদের ভিডিওতে, ঠিক আছে? খুব ভালো ঘুরিয়েছেন, খুব ভালো লাগলো। এত সুন্দর গাইড করে করে ঘোরালেন, এটা আরো ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। কাকুকে টাটা বাই বাই বলে এবার আমরা উঠে গেলাম হচ্ছে ফেরিতে। মাত্র 10 টাকা করে ফেরি কেটে এবার মুড়িগঙ্গা নদী পার করে আমরা চলে যাব হচ্ছে মৌসুমী আইল্যান্ডে।
আমরা যখন ফেরি করে মৌসুমী দ্বীপের দিকে যাচ্ছিলাম তখন বিকেল হয়ে গেছিল, বাজে হচ্ছে 4টে সাড়ে 4টে মতো। তাই সূর্যটাও অনেকটা নিচের দিকে চলে এসছে, মানে প্রায় অস্ত যাব অবস্থা। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, সূর্যের সোনালী রোদ্দুরটা জলের মধ্যে পড়ে একদম চারদিকটা চিকমিক করছিল। মৌসুমী দ্বীপে নেমে আমাদের আবার একটা অটো ভাড়া করতে হয়েছিল। যদি তোমরা দুজনে যাও তাহলে রিজার্ভ করে যেতে পারো, সেখানে তোমাদেরকে দুজনের জন্য ভাড়া পড়বে 125 টাকা। কিন্তু আমরা শেয়ারে গেছিলাম, মানে একটা অটোতে 5 জন ওরা বসায়, সেখানে জনপ্রতি ভাড়া পড়বে হচ্ছে 25 টাকা করে। আর মৌসুমী দ্বীপটা হচ্ছে একদম অফবিট একটু ডেস্টিনেশন, আর ভেতরে তোমরা একদম দেখতে পাবে গ্রাম্য পরিবেশ, দেখতে ভীষণ ভালো লাগছে। ধানের গোলা, খড়ের বাড়ি, ছাউনি, চারদিকে সুন্দর গাছপালা, গরু, ছাগল সব কিছুই কিন্তু দেখতে পাবে, আর গ্রামের অনুভূতিটাকে ভালোভাবে উপভোগ করতে পারবে। মৌসুমী দ্বীপ তো আমরা পৌঁছে গেলাম, একটুখানি হেঁটেই চলে গেলাম হচ্ছে বিচের ধারে। আর যাওয়ার আগে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর রিসর্ট, মানে এখন অনেক ভালো ভালো রিসর্ট তৈরি হয়েছে আর খুব ওয়েল ডেকোরেটেড রিসর্ট। এখানে নির্জনতায় তোমরা 2 দিন 1 দিন যে যেমন পারবে এসে সময় কাটাতে পারো। আর ভাড়া হচ্ছে এসি রুমের জন্য হচ্ছে 2000 টাকা, আর নন এসির জন্য হচ্ছে 1200 টাকা। আর সিজন অনুযায়ী এগুলোর দাম একটু মানে আপ ডাউন করে। এই যে আমি আস্তে আস্তে এবার উপরের দিকে উঠছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে সমুদ্র। সূর্যটা দেখছো কত অপূর্ব লাগছে, একদম যেন হলুদ কুসুম, আর জলটা পুরো একদম সোনালি, পুরো যেন একদম স্বর্ণের মতো লাগছে। তোমরা যদি কেউ টেন্টের অনুভূতি নিতে চাও তাহলে এই মৌসুমী আইল্যান্ডে এসে বা মৌসুমী দ্বীপে এসে সেই অনুভূতিটা নিতে পারো। এখানে টেন্টে থাকারও ব্যবস্থা আছে। এখানে টেন্টের ভাড়া হলো 800 আছে, 1200 আছে, যে যেরকম নিতে চাও সে সেরকম ভাবে টেন্টের সুযোগ সুবিধা পাবে। আমি আরেকটা রিসর্টে ঢুকেছিলাম, সেটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল, চারদিকটা খুব সুন্দর সাজানো, সুইমিং পুল ছিল, দেখতেই পাচ্ছ কাঠের কটেজ, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড। সমুদ্রের ধারে বসে খাওয়ার সুযোগ সুবিধা থেকে এই গরমে এসির সুযোগ সুবিধা সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। নিরিবিলিতে এসে সময় কাটানোর জন্য একদম আদর্শ জায়গা হচ্ছে মৌসুমী দ্বীপ। যে কোনো ইভেন্টে এখানে পার্টি করা বা পিকনিক করা, যে কোনো সুযোগ সুবিধা তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে এবং নির্দ্বিধায় এখানে তোমরা সেটা করতে পারো। আর যারা টেন্টে থাকতে চাও তাদের জন্য রয়েছে কিন্তু মেলা সুযোগ সুবিধা, টয়লেটের সুযোগ সুবিধা। আবারও বলে দিই, এখানে কিন্তু সিজনের সময় অনুযায়ী দাম ওঠানামা করে। তোমরা অনলাইনেও বুক করে আসতে পারো, আবার এখানে এসেও বুক করতে পারো। এবার আমরা মৌসুমী দ্বীপটাকে একটুখানি ভালোভাবে এনজয় করি, চলো। তোমাদের কেমন লাগছে এই মৌসুমী আইল্যান্ডটা? চাইছো যে 1-2 দিনের জন্য সমুদ্রের ধারে নিরিবিলিতে সময় কাটাতে? তাহলে চলে আসো ঝটপট, আর এখানে এসে সূর্যোদয় এবং সূর্যাস্তের মজা নিয়ে নাও। আমরাও সূর্যাস্ত দেখে এবার আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম হচ্ছে বাড়ি যাওয়ার পথে।
আবারও টোটো করে চলে গেলাম ফেরিঘাট, ফেরিঘাট থেকে আবার টোটো নিয়ে চলে গেলাম হচ্ছে 10 মাইল বাস স্ট্যান্ড, আর 10 মাইল বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে গেলাম নামখানা স্টেশনে। আমাদের ট্রেন ছিল 7:40-এ, 7:40-এর ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে শিয়ালদা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকে সারাদিনের ব্লগটা? একদিনে কত কিছু জায়গা দেখে এলাম, ঘুরে এলাম, সেটা তোমাদের কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতো তাহলে আসি, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট, শুভরাত্রি, সবাই এনজয় করো নতুন বছরকে।